হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি একটু দেখতে যাচ্ছি যে সবাই ঠিকঠাক মতো ভিডিও দেখতে পাচ্ছ কি না। ওকে, আমি লেকচারটা এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা, দেখতে চাই ভিডিও অডিও ক্লিয়ার আছে কিনা, একটু আমাকে জানাও। আচ্ছা, একটু আমাকে বলো ভিডিও অ্যান্ড অডিও ঠিকঠাক আছে কিনা। এভরিথিং ইজ আচ্ছা, ওকে। ভিডিও অডিও ঠিকঠাক আছে কিনা সেটা একটু আমাকে জানাও, আমরা আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি, আমাকে একটু জানাও ভিডিও অ্যান্ড অডিও ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ তোমরা ঠিকমতো ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও দ্রুত। অ্যান্ড লেকচার বোঝা নিয়ে একদম কোনো সমস্যা হবে না, আমি খুব সুন্দর ওয়েতে সিকোয়েন্সিয়াল ভার্সনে তোমাদের লেকচার কন্টেন্টগুলো ডিসকাস করে দিব। ওকে, হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, সো সবাই হচ্ছে একটু বন্ধুদের মেনশন দিতে থাকো যেন ওরা লাইভে চলে আসতে পারে। ওকে, এবং আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাসিওরিটি দিচ্ছি যে 3.2 থেকে 3.7 পর্যন্ত ইনশাল্লাহ যতগুলো ক্লাস হবে লাগবে ততগুলো ক্লাসে ইনশাল্লাহ তুমি গোছানো আকারে পাবে, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং এরপর কথা হচ্ছে তুমি খুব সুন্দরভাবে জিনিসগুলোর প্রতি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ আমি আরও স্পেসিফিক কথা বলি যে তুমি যদি শুধুমাত্র ক্লাসগুলো ঠিকমতো করো, তুমি যে কোনো সৃজনশীল যে কোনো এমসিকিউ তুমি বোর্ড এক্সামের জন্য অ্যান্সার করতে পারবে। বাট ফ্যাক্ট ইজ তোমাকে ক্লাসটা ঠিকমতো করতে হবে, এখানে কোনো প্রকার ফাঁকিবাজি করা যাবে না। আবার একটু বলে দিই, ফ্যাক্ট হচ্ছে তোমাকে ক্লাসটা স্পেসিফিক ঠিকভাবে করতে হবে, এখানে কোনো প্রকার ফাঁকিবাজি করা যাবে না। ঠিক আছে, ওকে। তো কী করতে হবে, আবার কি বললাম বলো, যে লেকচারটা ঠিকমতো করো, ক্লাসটা ঠিকমতো করো, যতগুলো ক্লাস প্রয়োজন হবে ততগুলো ক্লাসই তুমি ইনশাল্লাহ পাবে। গোছানো আকারে আমি তোমাকে স্ট্রেট লাইন চ্যাপ্টারটা পড়াইয়া দিব, কমপ্লিট করে দিব। তুমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে রাখবে এবং যে হোমওয়ার্কগুলো দিব মাস্ট হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্ক যেগুলো দিব, আবারও বলি কি বললাম, হোমওয়ার্কগুলো ঠিকভাবে তুমি করবে, এখানে কোনো প্রকার মানে ইয়া করা যাবে না, গড়িমসি করা যাবে না। ঠিক আছে, আর যারা পরে রেকর্ডেড দেখতেছো বা দেখবা তাদেরকে আমি অনুরোধ করবো যে লাইভে ক্লাস করো, লাইভে করলে মজা হবে এবং তুমি ক্লাসের আউটপুট বেশি পাবা অ্যান্ড বেশি ভালো বুঝতে পারবা, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে, তো ওকে, আচ্ছা আচ্ছা। সো তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, যাতে সবাই মিলে আর কিছু স্টুডেন্টস একসাথে অ্যাড হয়ে গেলে আমরা মূল ক্লাসটা শুরু করবো। অ্যান্ড আমাদের এবারের তোমাদের যে স্ট্রেট লাইন চ্যাপ্টারটা আমি পড়াবো, এই চ্যাপ্টারের রেফারেন্স বুক রূপন্তী প্রকাশনীয় না, কেতাব স্যারের বইও না, এস ইউ আহমেদ স্যারের বই। অনেক কলেজে এস ইউ আহমেদ স্যারের বই করায়, তো আমি আমার কাছে যে এস ইউ আহমেদ স্যারের বইয়ের টাইপ ভার্সনটা আছে আমি সেখান থেকে অঙ্কগুলো ফলো করব। ঠিক আছে, সো আমি তোমাদেরকে লেকচার স্লাইডও দিয়ে দিব, ওকে, হোমওয়ার্ক স্লাইডও দিয়ে দিব, এবং আমাদের ভিডিওর ক্যাপশনে যে ক্লাস কন্টেন্ট স্লাইড থাকবে এটা তুমি ঠিকমতো ভালোভাবে প্র্যাকটিস করতে পারলেই কাজ হয়ে যাবে। ওই ক্লাস কন্টেন্ট স্লাইডে তুমি হচ্ছে কী পাবে, হোমওয়ার্কগুলো পেয়ে যাবে, কোশ্চেন সহ হোমওয়ার্কগুলো পেয়ে যাবে। সো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ হোমওয়ার্কগুলো এবং ক্লাসগুলো ঠিকমতো কভার করবা, খেলা শেষ। এই স্ট্রেট লাইন চ্যাপ্টারে কোনো সৃজনশীলে কোনো এমসিকিউতে তোমাকে আটকাইতে হবে না। এবং স্ট্রেট লাইন চ্যাপ্টারটা ভালো মতো শিখা মানে এটার সাথে সার্কেল চ্যাপ্টারটা রিলেটেড, চ্যাপ্টার 4, তারপর সেকেন্ড পেপারে কনিক্স রিলেটেড, এর সাথে আরও অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড যেগুলোতে হচ্ছে স্ট্রেট লাইন বা ডিফারেন্সিয়েশনও স্ট্রেট লাইন চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন আছে। তো এই জিনিসগুলো তোমার সুন্দর মতো কাভার আপে যাবে। ঠিক আছে, তো এই জন্য বললাম এখানে কোনো প্রকার গড়িমসি করা যাবে না। নিয়ত রাখো, ফোকাস রাখো, বিশ্বাস রাখো যে আমি ভাইয়ের সাথে এখানে সবগুলো ক্লাস লাইভে করব, এইটুকু শুধু করো। এবং সাথে ক্লাস নোটসগুলো এটা তো মাস্ট উঠাবেই একটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি হিসেবে, এবং হোমওয়ার্কগুলো ঠিকমতো আমি করে ফেলবো বাসায় নিজে নিজে। এইটুকু করতে পারলে আর কিচ্ছু লাগবে না, এই অধ্যায়ের আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমি আশাবাদী তোমাকে কথাগুলো বুঝাতে পারছি তোমাদেরকে। সো এইটুকু শুধু তুমি করবা,
ক্লাসগুলো ঠিকমতো করবা, হোমওয়ার্ক ঠিকমতো করবা, লাইভে ক্লাস করবা মাস্ট। রেকর্ডেড ফেসবুকে রেকর্ডেড তোমরা কীভাবে দেখো? আমি খুব কষ্ট হয়, আমি নিজে যখন রেকর্ডেড ক্লাসগুলো মাঝে মধ্যে চেক করি, আমার কাছে খুবই কষ্ট হয় এগুলো দেখতে, তোমাদের তো আরও বেশি কষ্ট হবে। তো সেই জন্যে এই এত স্টুডেন্টস আছো গ্রুপে, বাট পরে হয়তো রেকর্ডেড দেখো এরকম একটা অবস্থা হয়তো অন্য জায়গায় পড়েছো, তো ওই জিনিসগুলো মাথায় রাখো না। আমি যেভাবে পড়াবো এটা কাভার অফে গেলে যে কোনো জায়গা থেকে বেস্ট ভার্সনটা তুমি এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো 3.2 থেকে 3.7, 3.2, 3, 4, 5, 7, 5টা অনুচ্ছেদ। এই 5টা অনুচ্ছেদের জন্য 3.2 এর জন্য একটা ক্লাস, 3.3 এর জন্য একটা ক্লাস, 3.4 এর জন্য একটা ক্লাস, মিনিমাম একটা করে 1.5 ঘন্টা ক্লাস নিলে এটা শেষ হয়ে যায়। আমরা গোছানোভাবে ইনশাল্লাহ শেষ করবো। 3.5, 6, 7 এর জন্য মিনিমাম 2টা করে বা 3টা করে আমরা ক্লাস রাখবো, ঠিক আছে? সো অ্যাপ্রক্সিমেটলি আমার ক্লাস এখানে তোমাদের হয়তো 9টা থেকে 10টা ক্লাস রাখতে পারি, বা যতগুলো প্রয়োজন হয়, মূলত ক্লাস সংখ্যা দিচ্ছি না, যতগুলো প্রয়োজন হয় সেটা আমরা ইনশাল্লাহ নিব। ওকে, আচ্ছা, ওকে, সো আমরা এবার আমাদের আজকের লেকচার স্লটে চলে যাচ্ছি। আচ্ছা, তো চলো ডিয়ার স্টুডেন্টস, 3.2 নিয়ে আলোচনা, ঠিক আছে? 3.2, একটু খাতা কলম নাও, খুব সহজ করে পড়াই দিব, খুব সহজ করে, যতটুকু সহজ করা যায় না তার চেয়ে সহজ করে ইনশাআল্লাহ তুমি কন্টেন্টগুলো পড়ে ফেলতে পারবা। তো 3.2-তে মূলত একটা কনসেপ্ট এখানে ফুল অধ্যায় জুড়ে, সেটা হচ্ছে বিভক্তিকরণ। 3.2 এর অধ্যায়ের আলোচনা বিষয় হচ্ছে বিভক্তিকরণ। ওকে, আচ্ছা দেখো, বিভক্তিকরণ। আচ্ছা, এই বিভক্তিকরণের মধ্যে ফার্স্ট পয়েন্ট মিডল পয়েন্ট নির্ণয় বা মধ্যবিন্দু নির্ণয়। ওকে, কন্টেন্টগুলো কী কী পড়তে হবে লিখে নাও। প্রথম পয়েন্ট মধ্যবিন্দু নির্ণয়, সেকেন্ড পয়েন্ট অন্তর্বিভক্তি। আমি বেশি কথা বলবো না ক্লাসে, শুধু পড়াবো, তুমি পড়াগুলো ঠিকভাবে মাথায় রাখার চেষ্টা করবা। ইন্টারনাল ডিভিশন বা অন্তর্বিভক্তি। আচ্ছা, তারপরে পয়েন্ট বহির্বিভক্তি বা এক্সটার্নাল ডিভিশন, দেন ভর কেন্দ্র। ওকে, এই 3টা কনসেপ্ট নিয়ে মূলত আমাদের 3.2 এই অধ্যায়ে আলোচ্য বিষয়। এই 3টা কনসেপ্ট, মধ্যবিন্দু, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি, আর সাথে আছে ভর কেন্দ্র। এই 3টা কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে। অ্যান্ড যে অ্যাপ্লিকেশন পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিব, এগুলো ভালোভাবে মাথায় সেট করার ট্রাই করতে হবে, ঠিক আছে? এখানে কোনো প্রকার ফাঁকিবাজি করার চেষ্টা করা যাবে না, ওকে, ক্লাসের মধ্যে। অ্যান্ড তুমি যদি ক্লাসটা ঠিক মতো করো, বিশ্বাস রাখো কিচ্ছু এক্সট্রা পড়তে হবে না, ক্লাসের কন্টেন্ট দিয়ে সব গোছানো আকারে হয়ে যাবে। ওকে, সো ক্লাসে তুমি 100% বুঝতে পারবা, একটু মনোযোগ ধরে রাখলে 100% ক্লাস তুমি বুঝতে পারবা, কোনো প্রকার ভেজাল থাকবে না এখানে। আচ্ছা, তো মধ্যবিন্দু পয়েন্ট। আচ্ছা, আমরা প্রথম কনসেপ্টে যাই, মধ্যবিন্দু। দেখো আলোচ্য পয়েন্টগুলোতে আসি। আচ্ছা, মধ্যবিন্দু বা মিডল পয়েন্ট। তো এখানকার আলোচনার পয়েন্টটা দেখো, এটার মিডল পয়েন্ট মানে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা দুইটা বিন্দু, একটা বিন্দু x1, y1 দ্বারা আমরা ডিফাইন করলাম, অ্যান্ড অ্যানাদার পয়েন্ট x2, y2। এই দুইটা বিন্দুর ঠিক মাঝখানের পয়েন্ট কত আছে সেটা তুমি বের করবা, এবং সেটা বের করার জন্য তুমি সেটাকে x, y দ্বারা ডিফাইন করলা। এই a এবং b এর মাঝখানের পয়েন্টটা বের করবা, সেটা করার জন্য কি করলা, x, y দ্বারা সেই মাঝখানের পয়েন্টটাকে তুমি ডিফাইন করলা। এরপরে কি হবে, এরপর কথায় আসি। দেখো, এই মাঝখানের পয়েন্ট x, অ্যাকচুয়ালি মাঝখানে আসার জন্য তো তোমাকে 2 দ্বারা ভাগ করতে হয়, তাই না? তো সেই মাঝখানের পয়েন্ট x এ আসার জন্য এখানে করতে হবে x1 + x2 / 2, এবং এই y এর পরিচয় হবে y1 + y2 / 2। অ্যান্ড এই হচ্ছে মধ্যবিন্দু বের করার শর্ত। আবার বলি, মধ্যবিন্দু বের করার শর্তই হচ্ছে এটা, যে আমাদের এখানে কি হবে, যে x এর স্থানাঙ্ক দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, সেইমভাবে y এর স্থানাঙ্ক দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন এখানে আমরা একটা অ্যাপ্লিকেশনে আসি, একটা কোশ্চেন দেখি, একটা ছোট কোশ্চেন। এটা এখান থেকে মধ্যবিন্দু থেকে কখনো কোশ্চেন আসে না, এত সহজ ডাটা থেকে কখনো কোশ্চেন আসে না। সো তোমাকে a বিন্দু দিল 5, 7, b বিন্দু দিল 3, -2। ওকে, তো এখান থেকে তোমাকে বললো এখান থেকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো। সো মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি x, y ধরলা, দেন x = হবে 5 + 3/2, 5 × 3 = 8/2 = 4, এবং y = হবে 7 - 2/2, দ্যাট ইজ 5/2। দেন c = হয়ে যাবে 4, 5/2। তো তুমি একটা আমাকে বলো, এটা কিন্তু অ্যান্সার। এই মধ্যবিন্দুর এই জিনিসটা সব থেকে সহজ কনসেপ্ট, যেটা কখনো পরীক্ষায় আসে না। আচ্ছা, তো এবার দেখো, তোমাকে একটা আমি যদি কোয়েশ্চেন দিই এখন, ডু ইট ইউর সেলফ কোয়েশ্চেন, হ্যাঁ? আচ্ছা, ওকে, সেটা হচ্ছে 7, 4, a বিন্দু, b বিন্দু, -3, -5, এদের মধ্যবিন্দু কত? একটু কমেন্ট বক্সে একটা অ্যান্সার দেখি, তো দেখি কারা কারা অ্যান্সারটা দিতে পারো।
মধ্যবিন্দু কত দেখি কাদের কাদের এখানে পুরোপুরি সাথে সাথে পড়া হয়ে গেছে। আচ্ছা ওকে, স্ট্রেট লাইন অনেক সহজ চ্যাপ্টার, একদমই কঠিন লাগবে না। ক্লাসগুলো তুমি যদি করো একদমই কঠিন লাগবে না, একদম সহজভাবে তোমার এখানে আলোচনা মাথায় ঢুকে যাবে, কঠিন লাগার কোনো সুযোগ নাই। হ্যাঁ, প্রথম পয়েন্ট যেটা বললাম যে এখানে মধ্যবিন্দুর কোঅর্ডিনেট কত হবে। আচ্ছা এই যে এক্স্যাক্টলি অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো, গুড। 2 - হাফ, গুড, এইটা অ্যান্সার চলে এসেছে। তো আমরা এখানে প্রথম যে আলোচনাটা বললাম মধ্যবিন্দুর কেসে এক্স এবং ওয়াই এর দিয়ে, ঠিক আছে। আমি এখানে আরেকটা কোয়েশ্চেন শুধু অ্যাড করে দিব, তোমরা একটু আমার সাথে একটু মনোযোগ দাও। আরেকটা কোয়েশ্চেন শুধু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। ধরো তোমাকে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দিল 7, 3, এখানে সি বিন্দুর স্থানাঙ্ক দিল 5, 9, ঠিক আছে। দেন তোমাকে বললো এই মধ্যবিন্দু হচ্ছে সি, দেন তোমাকে বললো বি বিন্দুর স্থানাঙ্ক কত। যদি কোয়েশ্চেনটা এভাবে করে বি বিন্দুর স্থানাঙ্ক কত, যদি কোয়েশ্চেনটা এভাবে করে তো তখন কীভাবে করবা। তখন এই বি বিন্দুর স্থানাঙ্ক তুমি x2, y2 ধরে নিলা, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। সো তুমি কি জানো যে 7, x1 আর x2 এর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দুর x এর মান পাওয়া যাবে, তাই না। এবং সেখান থেকে তুমি x2 এর মান পেয়ে যাবা, এবং একই সিস্টেমে তুমি y2 এর মানও পেয়ে যাবা, ঠিক আছে না। যে 7 + x2 / 2 = হয়ে যাবে 5, ঠিক আছে। সো এখান থেকে x2 এর ভ্যালু চলে আসবে, এবং সেমভাবে 3 + y2 / 2 = হবে 9, সেখান থেকে y2 এর মান চলে আসবে। এটা মাঝে মধ্যে MCQতে দিতে পারে, বাট মানে আমি কোয়েশ্চেন করলে কখনো দিব না, ওকে। তো বাট মাঝে মধ্যে দিতে পারে, এখন দেখে রাখলা আর কি। আচ্ছা ওকে ওবিসি না বলছো, সবাই কোয়েশ্চেন দেওয়ার আগে অ্যান্সার দিচ্ছে, হাই। আচ্ছা ওকে, তো এটা অ্যান্সার তো অলরেডি আমি দেখতেছি 5 দিন। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 3, আর y2 এর মান কত হবে। আচ্ছা y2 এর মান হবে 6 নাকি। আচ্ছা গুড, ওকে গুড। এখন দেখো আমাদের তাহলে মধ্যবিন্দুর কাহিনী সলভ, তাই না। যে অ্যাকচুয়ালি মাঝখানে বিন্দুটা পড়লে তখন আমরা অঙ্কটা কীভাবে করব সেই জিনিসটা সলভ। সো এখন দেখো, এখন যদি এই বিন্দুটা সি বিন্দুটা একটু বামে পড়ে বা একটু ডানে পড়ে, তখন আর এটাকে এই সি বিন্দুটা মাঝখানে বা মধ্যবিন্দু শর্তের ধারে কাছে দিয়েও থাকে না, তখন সেটাকে আমরা নিয়ে যাই, যদি লাইনের ভিতরে থাকে বাট একটু বামে গেল অথবা ডানে গেল, তখন সেটাকে আমরা অন্তর্বিভক্তি বা ইন্টারনাল ডিভিশন এটা দ্বারা ব্যাখ্যা করি বা এটা দ্বারা নামকরণ করি। আর যদি সি বিন্দুটাকে রেখার বাইরে চলে যায়, বাইরে চলে গিয়ে বিভক্ত করার কথা বলে, তখন সেটাকে বলা হয় বহির্বিভক্তি বা এক্সটার্নাল ডিভিশন। ওকে, তো এইখানে কি বললাম, এই যে এখানে আমাদের অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির যে কথা, এই যে মাঝখানে সি পয়েন্টটা ছিল সেটা যদি বামে অথবা ডানে যায় লাইনের ভিতরেই, তখন সেটার আলোচনা বা অঙ্কগুলো করব অন্তর্বিভক্তি সিস্টেম দিয়ে। আর যদি সেটা কি হয় বলো, লাইনের বাইরে চলে যায়, সেখান থেকে ক্যালকুলেশন করতে হয়, তখন সেটাকে বলা হবে বহির্বিভক্তির কেস। এবং সেটা এখন আমরা দেখতে যাচ্ছি, এবং খুব সহজ কনসেপ্ট, খুবই সহজ কনসেপ্ট। দেখো খুবই সহজ কনসেপ্ট, দেখো অন্তর্বিভক্তি, ইন্টারনাল ডিভিশন, অন্তর্বিভক্তি। আচ্ছা, তো অন্তর্বিভক্তি কনসেপ্টটা দেখো সবাই একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলেই খেলা শেষ, তুমি ইজিলি লেকচারটা ক্লাসে বুঝে যাবা। দেখো তো এখানে পয়েন্ট এ x1 y1 অ্যান্ড পয়েন্ট বি x2 y2। দেন কথা হচ্ছে এখানে সি বিন্দু x, y, এবং এই যে এই AC is to BC, এই যে রেশিওটা এটাকে আমরা M1 এবং এই রেশিওটাকে M2 দ্বারা ডিফাইন করলাম, M1 is to M2, C of x, y। এই পয়েন্টটা AB কে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে, যে এদিকে 5 একক এদিকে 2 একক, মানে এই বিন্দু থেকে 5 একক দূরত্ব গেলে সি বিন্দু পাই, আবার সি বিন্দু থেকে 2 একক দূরত্ব গেলে বি বিন্দু পাই, এই কথাটা কি, ঠিক আছে। তো M1 এবং M2 এই কেসটা এভাবে আসলো, এবং M1 যদি M2 থেকে বড় হয় তাহলে সি বিন্দুটা বি এর দিকে পড়বে, M1 যদি M2 থেকে ছোট হয় তাহলে সি বিন্দুটা এ এর দিকে গিয়ে পড়বে অন্তর্বিভক্তির কেসে। এটা তুমি দেখেই বুঝতে পারছো যে যদি M1 বড় হয় তাহলে এ থেকে সি এর দূরত্ব বেশি হয়ে যাবে, আর এ থেকে সি এর দূরত্ব বেশি হওয়া মানে বি থেকে সি এর দূরত্ব কম হওয়া, তখন সিটা বি এর দিকে গিয়ে পড়বে। যদি M1 ছোট হয়ে যায় তাহলে এ থেকে সি এর দূরত্ব কম হলে সেটা এ এর কাছে এসে পড়বে, তখন বি থেকে সি এর দূরত্ব বেশি হয়ে যাবে। এটা খুব কমন একটা ব্যাপার, আর এটা অ্যাকচুয়ালি মূল অ্যাপ্লিকেশনটা যায় বহির্বিভক্তির ক্ষেত্রে,
সেখানে আমি তোমাকে এটা আরেকটু ভালোভাবে বোঝানোর ট্রাই করবো, এখানে একটু উল্টা হয়ে যায় তখন। আচ্ছা, তো এখন এইখানে এই এক্স এবং ওয়াই এর মান, এটা যে সূত্রটা আমরা এখন লিখতে যাচ্ছি বহুল ব্যবহৃত সূত্র, যেটা তোমরা কম বেশি সবাই দেখেছো, কিন্তু এটার একটা বড় প্রমাণ আছে যেটা মেইন বই থেকে তোমরা একটু দেখার ট্রাই করবে। আর যদি না দেখতে পারো, আমি যদি সুযোগ পাই একটা ভিডিওতে দিয়ে দিব এগুলো ভিডিওর পার্টে, আর বাকিটা দেখা যাক। আর এখানে আরেকটু কথা অ্যাড করে রাখি, তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশন নিয়ে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম ক্লাসগুলো, সেখান থেকে একটা এক্সাম আমি নিব, ওকে। অ্যান্ড সেটা হবে আগামী ক্লাসেই। আমি হচ্ছে এই যে এই পোস্টেড, এটা হচ্ছে তুমি আগামী 3 দিন পর হচ্ছে বা 4 দিন পর পরীক্ষাটা দিও, ঠিক আছে। তো পরীক্ষার কোয়েশ্চেনের লিঙ্কটা আমি এই যে লাইভটা নিচ্ছি এই লাইভের ক্যাপশনে দিয়ে দিব, আমি পরীক্ষার প্রশ্নের লিঙ্ক এই লাইভের ক্যাপশনে দিয়ে দিব। আগামী 4 দিন পর যে পরীক্ষাটা নিব, আমি চেষ্টা করবো পরীক্ষার প্রশ্নের লিঙ্ক যেহেতু দ্রুত দিতে পারি, ঠিক আছে। তো ওই অধ্যায়টা তোমরা যখন ভালোভাবে শেষ করে ফেলতে পারবো, যতটুকু শেষ করছো সেভাবে একটু পড়ে পরীক্ষাটা দিও। এগুলো বোর্ড এক্সামে আসা মতো কোয়েশ্চেন দিয়েই অ্যাকচুয়ালি আমরা পরীক্ষার কোয়েশ্চেনটা সেট করব, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন তাহলে আলোচনায় আসি, এই জায়গায় এই এক্স এবং ওয়াই এর কথায় আসো। দেখো এক্স এবং ওয়াই এর কথা, দেন এক্স ইকুয়াল টু হবে m1 এর সাথে x2 যাবে, m2 এর সাথে x1 যাবে, নিচে m1 x2 অন্তর্বিভক্তি ক্ষেত্রে প্লাস, সবসময় অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্লাস m1 x2 m2 x1, আর নিচে হচ্ছে m1 প্লাস m2। এবং এটা আবারও বলি, কি বললাম, এক্স এর কন্ডিশন যখন বের করবা, এক্স এর মান যখন তুমি বের করবা, তখন শুধু এক্স নিয়ে কথাবার্তা হবে, সেখানে ওয়াই এর কোনো জায়গা নেই, সেখানে ওয়াই এর কোনো জায়গা নেই। তো সেই কেসে এক্স এর কেসে m1 x2 m2 x1 এভাবে হচ্ছে সূত্রটা মনে রাখার একটা ট্রিক্স হিসেবে রাখতে পারো, আর ডিভাইডেড বাই m1 প্লাস m2। অ্যাজ ইউজুয়াল ওয়াই এর কেসটাও সেম কথা, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে, m1 প্লাস m2। তো এই যে জিনিসটা, এখান থেকে তোমাকে আমি এখন একটা কোয়েশ্চেন দিতেই পারি, তাই না? একটা কোয়েশ্চেন তোমাকে আমি দিতেই পারি। দেখো একটা কোয়েশ্চেন তোমাকে আমি দিচ্ছি, তুমি একটু এখনই অঙ্কটা করে দাও, যে এই বিন্দুর কোঅর্ডিনেট ধর তোমাকে দিলাম -3,5, আচ্ছা 3,5 দিলাম, আর বি বিন্দুর কোঅর্ডিনেট দিলাম তোমাকে হচ্ছে 10,2, ঠিক আছে, 10,2। অ্যান্ড এইখানে যে রেশিও m1:m2, সেটা রেশিও দিলাম তোমাকে 3:2। এই শর্তে যে সি বিন্দুটা, সেই সি বিন্দুর কোঅর্ডিনেট কত সেটা তোমাকে বের করতে বললাম। এই শর্তে সি বিন্দুর কোঅর্ডিনেট তোমাকে বের করতে বললাম, সি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বললাম। তুমি ডিরেক্টলি কি করতে পারবা, এই সূত্রটা দেখো, আমি চাই তোমরা একটা খাতা করো দ্রুত করে, একটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। তো আমি তোমাদের হেল্পের জন্য এই যে m1:m2 তাদের যোগফল নিচে যাবে দুই ক্ষেত্রেই, তুমি সেটা জানো। আর সাথে m1 এর মান 3 into x2, দ্যাট ইজ 3 into 10, তাতে একটু যোগ বিয়োগ করে ফেলো। 2 এর সাথে x1, দেন m2 দ্যাট ইজ 2, সেটার সাথে x1 দ্যাট ইজ হচ্ছে 3, 2 into 3 কত হয় এটা আমাকে জানিও এখানে। আর y এর ক্ষেত্রে সেম লজিক, m1 এর মান 3, দ্যাট ইজ 3 এর সাথে 2, 3 into 2 প্লাস m2 দ্যাট ইজ হচ্ছে 2 এর সাথে 5 প্লাস 2 into 5, ওকে। কত হয় একটু কমেন্টে জানো। আচ্ছা, ওকে, সবাই একটু বাকিদের মেনশন দিয়ে দাও, অনেকেই হচ্ছে। আচ্ছা, 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 ওকে, গুড। আচ্ছা, ওকে, হ্যাঁ, 3 2 6, 30, 36/5, আর এখানে 5 2 10, 16/5, গুড। যারা এই অ্যান্সারটা দিয়েছো তাদেরটা ঠিক আছে, গুড, চমৎকার। আচ্ছা, তো এখন এই কোয়েশ্চেনের প্রেক্ষিতেই তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন তোমাকে দিতে চাই, তুমি একটু এখনই আমাকে অঙ্কটা দিবা করে, ঠিক আছে। এই কোয়েশ্চেনের প্রেক্ষিতে আরেকটা কোয়েশ্চেন তোমাকে আমি দিতে চাচ্ছি, দেখো সবাই, ওকে। তো তোমাকে এখন কোয়েশ্চেন নাম্বার 2 যেটা দেওয়া হচ্ছে খুব সহজ করে, এই বিন্দু স্থানাঙ্ক
5 7 ওকে। সি বিন্দু স্থানাঙ্ক 9 মাইনাস 2, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, আর তোমাকে বলে দেওয়া হয়েছে a অনুপাত 3 a অনুপাত 1। এই কেসে বি বিন্দু স্থানাঙ্ক কত? এই কেসে বি বিন্দু স্থানাঙ্ক কত? এবং এভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেনে এভাবে কিন্তু দেয়, তো তোমাকে এটা বুঝে রাখতে হবে আর ফিগারগুলো একটু বুঝার ট্রাই করতে হবে। আর এটা কিন্তু একদম কঠিন না, আমি খুব সহজ করে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। যারা পারো অঙ্কটা দ্রুত করে ফেলার ট্রাই করো, বা করে আমাকে একটু কমেন্টে অ্যান্সার দাও। গুড, আগেটা আমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছো, চমৎকার। তো যারা পারো অঙ্কটা একটু করে আমাকে একটু অ্যান্সার দাও, আর আমি একটু করে দেওয়ার ট্রাই করি। চলো আমি একটু সাথে করে দেওয়ার ট্রাই করি, তাহলে আমি একটু করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সের ভ্যালু, দ্যাট ইজ 9 ইকুয়াল টু m1 3, m1 এর সাথে x2 3x2, আর তার আগে বলি 3 প্লাস 1 নিচে, তাই না? আর 1 এর সাথে 5, 1 ইন্টু 5 প্লাস 5। এখান থেকে ক্যালকুলেশন করলে x2 এর মান চলে আসবে, আমি আশাবাদী তোমরা বুঝতেছ। এবং y2, এটা হচ্ছে y এর ভ্যালু -2, দেন 3 ইন্টু y2, যে 3 প্লাস 1 দিয়ে দিলাম 3y2, আর হচ্ছে 1 ইন্টু 7 প্লাস 7, y2 এর মান চলে আসবে। ওকে, গুড। আচ্ছা, গুড, ওকে, ক্লিয়ার? সবার কাছে একটা অ্যান্সার দাও দেখি। আচ্ছা, একটা অ্যান্সার দাও। ওকে, একটা অ্যান্সার দাও দেখি। আচ্ছা, অ্যান্সার দিতে হবে, খাতায় কলম নিয়ে তো বসা উচিত, তাই না? ওকে, x2 অ্যান্ড y2 এর ভ্যালু কত আসে? আচ্ছা, 31/4 আর 1/3, আরেকজন হচ্ছে 31/3 আর -5। আচ্ছা, ওকে, 31/5 আর একজন হচ্ছে -5। চারজনে 4 রকমের অ্যান্সার দিছে। হ্যাঁ, ভালো লাগছে, 4 জনের 4 রকমের অ্যান্সার। আচ্ছা, সঠিক অ্যান্সার তাহলে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে তুমি নিজে যেটা করবা সেটা। দেখো, 3 একসাথে 1 যোগ করলে 4, 4 নং 36, 36 থেকে 5 গেলে 31, 31/3, তার মানে x2 হচ্ছে 31/3। এটা মুখে মুখে হয়ে যায়। 3 এর সাথে 1 যোগ করলে 4, -8, 8 থেকে 7 গেলে -8, -7, -15, -15কে 3 দ্বারা ভাগ করলে -5, y2 এর মান 5। আরেকটা কথা একটু বলি, যে শর্টকাট জিনিসগুলো আমরা অনেক করাই ক্লাসে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তুমি এগুলো মনে রাখতে পারবা না। কারণ কয়টা শর্টকাট তুমি পরীক্ষা হলে মনে রাখবা? কয়টা শর্টকাট কেন বললাম? তার কারণ হচ্ছে পরীক্ষার হলে তুমি তো একটা অধ্যায় পরীক্ষা দিবা না, একসাথে 5টা 6টা, বা বোর্ড এক্সামে তো ফুল 10টা অধ্যায় বা ফুল সিলেবাস পরীক্ষা দিবা। প্রত্যেকটা অধ্যায়ে যতগুলো শর্টকাট আমরা দেখাতে পারবো, সব শর্টকাটের কেসে মানে প্রত্যেকটা অঙ্ক অনুযায়ী শর্টকাট বানানো যায়, কিন্তু ওই শর্টকাটগুলো তুমি 10টা 15টা 20টা মনে রাখবা। কিন্তু পরীক্ষা হলে কী হবে? একটা অঙ্কের শর্টকাট আরেকটা অঙ্ক হতে যাবে, আরেকটা অঙ্কের শর্টকাট আরেকটা অঙ্ক হতে যাবে, আরেকটা অঙ্কের শর্টকাট আরেকটা অঙ্ক হতে যাবে, সবগুলোয় যাবে। মানে এই জায়গায় বড় একটা সমস্যা। তুমি নিজে যে কোনো পরীক্ষা দাও, এই পরীক্ষার মূল পরীক্ষার আগে তুমি এটা ফেস করবা। সেই জন্য আমার অপিনিয়ন হচ্ছে মূল বেসিকটা বুঝে জিনিসটা ফিল করে আগাও। আর বলি কি বললাম, মূল বেসিকটা বুঝে সেটা ফিল করে আগাও, ক্যালকুলেশনগুলো করে করে আগাও, খুব দ্রুত ক্যালকুলেশন করা ট্রাই করো, বেশি বেশি করে ক্যালকুলেশন করো, তাহলে দ্রুত ক্যালকুলেশন করতে পারবা। আর দ্রুত যদি ক্যালকুলেশন করতে পারো, কোনো শর্টকাটই দরকার হবে না। আর শর্টকাট এটা আলাদা একটা প্রেশার, প্রয়োজন নাই। কিছু শর্টকাট মনে রাখা লাগবে, যেগুলো আমি তোমাদেরকে শিখাবো, অধ্যায় অনুযায়ী শিখাই, যেগুলো ইউনিভার্সাল শর্টকাট, যে শর্টকাটগুলো কম বেশি সব অঙ্কের মধ্যে লাগে, সেগুলো কম বেশি শিখাবো, বাট এর বেশি যেন না হয়। আচ্ছা, আমি তো মুখে মুখে বলে করে দিলাম। আচ্ছা, সো এখন দেখো, এই যে কেসটা আছে অন্তর্বিভক্তি কেসের, ঠিক আছে, এই যে কেসটা আছে, এটা তো তুমি এখান থেকে দেখলা, এবং এখানের সাথে এবার মিলাও, কথাগুলো মিলাও, দেখো কোয়েশ্চেন মিলাও। ওকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এ বিন্দু 7 2, বি বিন্দু -3 -4। কোয়েশ্চেন হচ্ছে এ বি রেখাকে অক্ষদ্বয় কত অনুপাতে বিভক্ত করে? এটা বহুল ব্যবহৃত কোয়েশ্চেন এমসিকিউর জন্য। তো এবং কোয়েশ্চেন নাম্বার কয়ের জন্য? তো আমরা 2টা অঙ্কে করব। দেখো,
এক্স অক্ষের কেসে এটাকে তুমি সি বিন্দু ধরো, যেটা ক্ষেত্রে x1, 0, কারণ y এর মান তো 0। আর y অক্ষের কেসে এটাকে তুমি ডি বিন্দু ধরো, যেটার ভ্যালু y এর মান 0, y2, x এর মান 0, y অক্ষে x এর মান 0, y এর মান y2। সো লেটস স্টার্ট। যেহেতু এ বি বলেছে, আগে এ পরে বি, দ্যাট মিন্স এ থেকে হিসাব করতে হবে, নট বি থেকে। বি থেকে করলে কিন্তু নাম্বার কাটা, বা হচ্ছে এমসিকিউর জন্য উল্টো অ্যান্সার আসবে, নাম্বার ভুল, অঙ্ক ভুল। ওকে, তো এবার হিসাব মিলাও। এটা শর্টকাটও আছে, আমি খুব সহজ শর্টকাট দেখাই দিব, আগে অঙ্কটা করে নিই। তো এই এ সি এটাকে তুমি M1, ওকে, আর এই জায়গায় এই বি সি এটাকে তুমি M2 ধরলা। ওকে, ক্লিয়ার কথাটা? আচ্ছা, এবং এই কেসে যে ধরি এক্স অক্ষের কেসে লিখলাম এভাবে সলভের জন্য, ধরি এক্স অক্ষ এ বি রেখাকে AC is to BC সমান M1 is to M2 অনুপাতে কি করে? বিভক্ত করে। M1 is to M2 অনুপাতে বিভক্ত করে। তো সে কেসে এই x এর মান তো x1, ওকে, ভালো কথা, বাট y এর মান দিয়ে অঙ্ক সলভ করতে হবে, y এর মান দিয়ে অঙ্ক সলভ করতে হবে। সো y এর মান কিন্তু এখানে 0। তো সুতরাং 0 ইকুয়াল টু এই যে M1 প্লাস M2, তাই না? কত অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলেছে। তো M1 প্লাস M2, এবং বলো M1 এর সাথে এই যে x2, কারণ এটা x1 y1 x2 y2 এরকম চিন্তা না। সো M1 এর সাথে এটা -3, তাহলে -3 M1, আর M2 এর সাথে কিন্তু 7 প্লাস 7 M2। M1 প্লাস M2 শূন্যের সাথে বাদ হয়ে যাবে, 0 ইকুয়াল টু -3 M1 প্লাস 7 M2। তাহলে 3 M1 equal to 7 M2, M1 by M2 7 by 3, that is M1 is to M2 7 is to 3, M1 is to M2 7 is to 3 অনুপাত শেষ। এবং এটার শর্টকাট ট্রিক্সটা তোমাকে আমি সাথে লিখে দিই, শর্টকাট ট্রিক্সটা লিখে দিই। এক্স অক্ষের কেসে জন্যে M1 by M2 equal to y1 by y2, ওকে। সো y1 যেটার ভ্যালু হচ্ছে এখানে y1 এক্স অক্ষের কেসে। আচ্ছা, আমি তো এখানে ভুল করছি, 1 সেকেন্ড। M1 এর সাথে তো এটা ওই y এর মান নিচ্ছিলাম না, -4 হবে, খুবই দুঃখিত, -4 হবে। আর M2 এর সাথে তো হবে 2, আচ্ছা উল্টো লিখে ফেলছি, -4 এটা হবে 2, দুঃখিত -4 এর পাশে 4 আর এর পাশে আসবে 2, তাহলে 2 বাই 4 1 বাই 2, তার মানে এখানে M1 is to M2 1 is to 2, এবং সেটা দেখো, ওকে ঠিক আছে। সো এমন দেখো y1 এর মান হচ্ছে 2, y2 এর মান হচ্ছে -4, 2 -4 মাইনাস অফ হাফ। এবং এখানে বলে দিই M1 is to M2 1 is to 2, আর এই জায়গায় এই যে মাইনাসটা মনে রাখো, শর্টকাটটা মনে রাখো, এই মাইনাসটা এটা অ্যাকচুয়ালি অন্তর বিভক্তিকে নির্দেশ করে, খুব ইম্পর্টেন্ট লাইন লিখে দিচ্ছি। এটা একটু পরে আমি যখন আরো কয়েকটা অঙ্ক করাবো তখন এই কথার মাহাত্ম্য বুঝতে পারবা, তখন এই কথাটার মাহাত্ম্য ভালোভাবে বুঝতে পারবা। তো এই মাইনাসটা কি বললাম? অন্তর বিভক্তিকে নির্দেশ করে, শর্টকাটের জন্য, শর্টকাট কেসে, নট লং কাটে। শর্টকাট কেসে এটা এমসিকিউর জন্য করে ফেলবা, দেখার সাথে সাথে করে ফেলতে পারবা, ঠিক আছে। আর এখানে যদি প্লাস হইতো তখন সেটা বহির্বিভক্তিকে নির্দেশ করতো, শর্টকাটের জন্য, নট সূত্রের জন্য। তো এটা দিয়ে অঙ্ক আছে যেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসে ইনশাল্লাহ করাবো, গোছানো আকারে করাই দিব, সমস্যা নেই। আচ্ছা, সো এবার দেখো, এটা কিন্তু আমরা বলে ফেলছি, তাই না? করে ফেলছি, ওকে। সো এই কথাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো কমেন্টে। হ্যাঁ, ওকে, এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এটা কিন্তু বহুল ইউজড শর্টকাট, এবং এইটা মনে থাকে সবার কম বেশি, কারণ এটা পরীক্ষায় আসেও, মনেও থাকে। এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, ওকে, আচ্ছা,
আচ্ছা আচ্ছা, আমি রেড কালারটা ইউজ করবো না, রেড কালারটা স্কিপ করবো। আচ্ছা ওকে, হুম হ্যাঁ আমি ওকে। সো তাহলে আমরা এখন যে কথাটা বললাম এটা অন্তর্বিভক্তির কেস নিয়ে আমরা সূত্র যেটা একটু আগে লিখেছিলাম সেই সূত্রের অ্যাপ্লিকেশনটা এখানে লিখলাম, তাই না? অ্যাপ্লিকেশন লিখে এখানে অনুপাত বের করলাম এবং একই কাজ তুমি ওয়াই অক্ষের জন্য করতে পারবে। দেখো ওয়াই অক্ষের কেসে লিখবে হবে যে ধরি ওয়াই অক্ষ এ বি রেখাকে ওকে কি করে বলতো, এই যে এডি ইজ টু ধরা যায় বিডি সমান M3 ইজ টু M4 অনুপাতে বিভক্ত করে। ওকে, M3 ইজ টু M4 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে লাইনটা লিখলাম, আচ্ছা ওকে, যারা একটু আগে কখনো অধ্যায়টা করো নাই, এটা কনফিউজড, এই যে এই সূত্রটা অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। এখন একই সূত্র কয়েকবার লেখানোটা ডিফিকাল্ট, তো আমরা দেখো অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে আমরা যাচ্ছি। ওকে, তো এখানে কি বললাম, ধরি ওয়াই অক্ষ এ বি রেখাকে এডি ইজ টু বিডি, ওকে এডি সেটার অনুপাত হচ্ছে এই যে এখান থেকে এই দূরত্ব এডি, যেটাকে আমরা M3 বললাম, ইজ টু বিডি, এই দূরত্ব M4 বললাম, M3 ইজ টু M4 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই M3 ইজ টু M4 এর ভ্যালু এখন আমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সেই জায়গায় M3 ইজ টু M4 এর ভ্যালু বের করার জন্য এই যে এখানে x এর ভ্যালু 0, এই শর্তটা আমরা ইউজ করব। ওকে, তো সেটা চলো, x এর ভ্যালু যেহেতু 0, তো সেক্ষেত্রে সুতরাং 0 ইকুয়াল টু নিচে হবে M3 প্লাস M4, আর তাহলে বলো M3 এর সাথে এখানে যাবে -3, তাহলে -3 M3, আর M4 এর সাথে এখানে যাবে 7 প্লাস 7 M4। এই M3 প্লাস M4 শূন্যের সাথে বাদ হয়ে যাবে, M3 প্লাস M4 শূন্যের সাথে বাদ হয়ে যাবে, ঠিক আছে, তাই না? তাহলে এখানে 0 ইকুয়াল টু ওকে, আচ্ছা 0 ইকুয়াল টু -3 M3 প্লাস 7 M4, অ্যান্ড তাহলে বলো M3 বাই M4 তুমি যদি করতা তাহলে 7/3 আসতো, এবং অ্যান্সার ইজ 7:3। M3 ইজ টু M4 7:3। দেখো এ থেকে ডি এর দূরত্ব M3 যেটা একটু বড়, আবার বি থেকে ডি এর দূরত্ব ছোট, সো বি এর থেকে ডি এর দূরত্ব ছোট, সেটা M4, সেটার ভ্যালু কিন্তু কম আসছে। এবং এটাই হচ্ছে এখানকার কথা যে এক্স অক্ষের জায়গায় যদি ওয়াই অক্ষ হয়, শর্টকাটে আসি, ওয়াই অক্ষের জন্যে M1/M2 ইকুয়াল টু হবে x এর অনুপাত x1/x2, এবং সেটা দেখো x এর মান 7, y এর মান -3 বা 3 ধরো, তাহলে 7:3 সেটাই কিন্তু এখানে আসছে, 7:3, একদম সহজ শর্টকাট। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু স্লো যাচ্ছি। ওকে, M3 to M4 এখানে দুইটা অঙ্ক, একটা অঙ্ক ছিল x অক্ষের জন্য, আরেকটা অঙ্ক হচ্ছে y অক্ষের জন্য। তো x অক্ষের জন্য যেহেতু তুমি M1 to M2 ধরছো, তাহলে y অক্ষের জন্য M3 to M4 ধরে নিলাম। দুইটা অঙ্ক এক জায়গায় করানো হয়েছে, দুইটা অঙ্ক এখানে একসাথে করানো হয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, তাহলে একটু আমাকে অপিনিয়ন দাও, এই অঙ্কের কন্টেন্টটা সবাই বুঝতে পারছো কিনা, যারা একটু মনোযোগ দিয়ে দেখছো। শর্টকাটের কন্টেন্টের প্যাটার্ন আর এখানকার কন্টেন্টের প্যাটার্ন, এটা মূল সূত্র আর শর্টকাট দুইটা আলাদা জিনিস। শর্টকাট জিনিসটা লেখাই আছে, শর্টকাটের প্যাটার্ন আর মূল সূত্রের প্যাটার্ন দুইটা দুই রকম। আচ্ছা
শর্টকাটের প্যাটার্ন আর মূল সূত্রের প্যাটার্ন দুইটা দুই রকম। ওকে গুড, সবার কাছে ক্লিয়ার? বলো মাইনাস কোথায় গেল, একটু ধৈর্য ধরো, এটার ব্যাখ্যা পাবা। শর্টকাটের ব্যাপারটা আবার বলবো। আচ্ছা ওকে গুড, ঠিক আছে, চমৎকার। এখন আমরা এই কন্টেন্টটারই আমরা যদি আরেকটা অঙ্কতে যাই, একই জিনিস দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা দেখো এখানে এই বিন্দুর কোঅর্ডিনেট, ঠিক আছে, এই বিন্দুর কোঅর্ডিনেট -2,5 অ্যান্ড বি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স এর ভ্যালু প্লাস হবে এখানে 9,1। সো এখন যদি তোমাকে এই একই কোশ্চেন করা হয় যে এবি রেখাকে অক্ষদ্বয় কত অনুপাতে কিভাবে বিভক্ত করে, এমসিকিউর কোশ্চেন, এমসিকিউতে আসে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর কোশ্চেন। এবি রেখাকে অক্ষদ্বয় কত অনুপাতে কিভাবে বিভক্ত করে, খুব ইম্পর্টেন্ট। সো এই কেসে শর্টকাট দিয়ে তোমাকে করতে হবে, ওকে, এমসিকিউর জন্য। সো শর্টকাট দিয়ে যদি করি, কারণ এমসিকিউতে কীভাবে শর্টকাট দিয়ে করতেছো এটা তো আর টিচার জানতেছে না, সেটা তোমার নিজের কাছে থাকতেছে। সো অ্যান্সার, হ্যাঁ, এক্স অক্ষের জন্য শর্টকাটটা দেখো সবাই, যে ধরো m1/m2 অনুপাত ধরছো, m1:m2, তাহলে এখানে হচ্ছে y এর অনুপাত, দ্যাট ইজ 5:1, 5/, আচ্ছা এটা তো -1 হবে, তাই না, y অক্ষের নিচের দিকে না, -1। তাহলে এই জায়গায় মনে রাখো, এই শর্টকাট অনুযায়ী কি মনে রাখবা, এই মাইনাসটা অন্তর্বিভক্ত বা অন্তর্বিভক্তিকে নির্দেশ করে, ঠিক আছে, মাইনাসটা অন্তর্বিভক্তিকে নির্দেশ করে। আমি আরেকটা কোশ্চেন এখানে দেখাবো এখনই, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এই কথাটা। ওকে, তো তাইলে এখন দেখো মিলাও এই জায়গাটাতে, তাহলে এখানে অনুপাত 5:1 এবং অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, এবং অন্তর্বিভক্ত করে। আচ্ছা, এবং ওয়াই অক্ষের জন্যে তুমি যদি অনুপাতটাকে m3 এবং m4 ধরো, আলাদা ধরলা, তো সেক্ষেত্রে এটা হবে কি ওয়াই এর অনুপাত, ওয়াই এর অনুপাত হচ্ছে -2 আর হচ্ছে 9, -2/9। তাহলে m3:m4 অ্যাকচুয়ালি হবে 2:9, এবং এই লাইনটা যাবে এখানে, এবং অন্তর্বিভক্ত করে। সো তুমি শর্টকাটের কনসেপ্টটা কিন্তু মনে থাকবে, এটা ভুল হয় না, নর্মালি একেবারে ভুল হয় না, ওকে, পরীক্ষা সবার মনে থাকে কম বেশি। সো এখন আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন একটু দেখাতে চাই। কোশ্চেনটা হচ্ছে এইটা, এ বিন্দু, ওকে, দেখো এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 6, এই জায়গায় বি বিন্দু, এক্স এর ভ্যালু -2, ওয়াই এর ভ্যালু 1। বলো তো এবার এই এ বি কে এক্স অক্ষ কত অনুপাতে কিভাবে বিভক্ত করে। এই কোশ্চেন যদি আমি এখানে করি, এবি কে এক্স অক্ষ কত অনুপাতে কিভাবে বিভক্ত করে, তুমি তো দেখো এক্স অক্ষ কিন্তু এবি রেখাকে ছেদ করে না, তার মানে এক্স অক্ষের কেসে তোমার এটা বহিস্থভাবে বিভক্ত হচ্ছে, যেটা আমি এখনই পড়াইতে যাচ্ছি। ওকে, তো এই বহিস্থভাবে যদি বিভক্ত করে সি বিন্দু, যেটার রেশিও তুমি যদি m1 এবং m2 ধরো, m1/m2, সেক্ষেত্রে এক্স এর অনুপাত, সেম লজিক, এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই এর অনুপাত, লজিক কিন্তু সেম, এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই অনুপাত, এক্স অক্ষ ওয়াই এর অনুপাত। সো y1 হচ্ছে 6, y2 হচ্ছে 1। তাহলে এবার বলো m1/m2 = 6/1, এবং এখানে চিহ্ন কি প্লাস, এবং এটা হচ্ছে সবচেয়ে রিমার্কেবল এবং নোটেবল ব্যাপার, এখানকার চিহ্ন প্লাস। শর্টকাট অনুযায়ী
শর্টকাটের সূত্র অনুযায়ী ঘটনা যেটা সেটা মূল সূত্রের ঘটনার সাথে মিলে না, মূল সূত্রের ঘটনার সাথে উল্টা, ঠিক আছে? তো শর্টকাটের সূত্র অনুযায়ী এখানে যদি প্লাস থাকে সেটা বহিস্থভাবে বিভক্ত করে বা বহির্বিভক্তিকে ইন্ডিকেট করে, আর যদি এখানে মাইনাস থাকে সেটা অন্তস্থভাবে বিভক্ত করে বা অন্তর্বিভক্তিকে ইন্ডিকেট করে। তার মানে এখানে অনুপাত হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের m1:m2 = 6:1, অর্থাৎ এবি রেখাকে এক্স অক্ষ, এ থেকে সি এর দূরত্ব 6 আর বি থেকে সি এর দূরত্ব 1, যেটা একটু পরে আমি দেখাচ্ছি এখন বহির্বিভক্তির কেস, এবং অনেকগুলো কেস দেখাবো যেগুলো দেখলে বইয়ের সব অঙ্ক তুমি ইনশাল্লাহ ইজিলি পারবা, কনফার্ম। তো এই জায়গায় হচ্ছে m1:m2 = 6:1 অনুপাতে কী করে বলো, বহিস্থভাবে বিভক্ত করে। এই যে প্লাস দেখা মানে বহিস্থভাবে বিভক্ত করা। এই কথাগুলো কিন্তু বইতে এইভাবে লেখা নাই, বাট বুঝে রাখতে হবে, ক্লাসগুলো করতে হবে, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখন বলো যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে একটু বলো এই কথাটা ক্লিয়ার কিনা, যারা লাইভে আছো প্রত্যেককে কমেন্ট করো, অপিনিয়ন দাও। ওকে, ওকে, যারা আছো লাইভে প্রত্যেকে কমেন্ট করো, অঙ্কটা বুঝছো কিনা বলো। প্রত্যেকেই কমেন্ট করো এই কথাগুলো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো যথেষ্ট গোছানোভাবে বলা হচ্ছে, যা যদি কেউ একেবারে অধ্যায়গুলো না পারো, একেবারে যদি ম্যাথে দুর্বল হওয়া ভিন্ন কথা, বাট যদি একটু 9-10-এর বেসিক থাকে, স্কুলের বেসিক যদি একটু থাকে, কিছু যদি অঙ্ক করে থাকো মোটামুটি, তাইলে অঙ্কগুলো বা কথাগুলো বুঝবা। বাট যদি একেবারেই তুমি অঙ্কের সাথে না থাকো, অঙ্কের সাথে একেবারে অনেকদিন ধরে করতেছই না, হ্যাঁ, অঙ্ক বইটা খুলে দেখো নাই, এরকম কেস হইলে তুমি অঙ্কগুলো তো কেমনে বুঝবে, তুমি তো পড়াশোনার মধ্যেই নাই। সো একটা স্টুডেন্ট যদি একটু পড়াশোনার মধ্যে থাকে, সে আমার এই কথাগুলো 100% বুঝতে পারবে। একটু প্র্যাকটিস করলে সে নিজে নিজে আয়ত্ত করে ফেলতে পারবে। আর এই জন্য প্র্যাকটিস তো ইম্পর্টেন্ট। প্র্যাকটিস শিট এইটা দিয়ে দিব তোমাদেরকে, আমি হোমওয়ার্ক দিয়ে দিব, একটু বুঝে বুঝে করবা কথাগুলো, আর ভিডিওটা তো রেকর্ডেড থাকবে, আবার করতে পারবা। ওকে, তো অপিনিয়ন দাও ক্লিয়ার সবার কাছে। এবং নতুন, আচ্ছা, এবং এই ব্যাপারগুলো ভালো লাগতেছে কিনা, এই যে শর্টকাটে যেটা বললাম এটা ভালো লাগছে কিনা বা ভালো লাগতেছে কিনা সেটা একটু বলো। হ্যাঁ, এই যে শর্টকাটটা বললাম এটাও ভালো লাগতেছে কিনা বা বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। ওকে, গুড। প্রত্যেকের অপিনিয়ন যাচ্ছি। গুড, আচ্ছা, চমৎকার, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি অন্তর্বিভক্তির পার্ট থেকে বহিস্থভাবে বিভক্ত করা বা বহির্বিভক্তির কেসে, এবং ওইখানে যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা একটু ভালোভাবে কী করবা, নোটিস করবা এবং লিখে ফেলার ট্রাই করবা। ওকে, প্রত্যেকটা কথা ভালোভাবে নোটিস করবা, লিখে ফেলার ট্রাই করবা। আচ্ছা, ওকে, তাহলে এবং এখানে বহিস্থভাবে বিভক্তি করার কেসে অনেকগুলো কাহিনী আছে, আর ওই কাহিনীগুলো তোমাদেরকে হচ্ছে একটু ভালোভাবে বুঝে রাখতে হবে, নাইলে অঙ্ক পারবা না, আচ্ছা, দেখো, ওকে, তো বহিস্থভাবে বিভক্তি করা বা বিভক্তি, এবং এটা হচ্ছে কি বহিস্থভাবে মানে বাইরের কোনো বিন্দুর দ্বারা বিভক্ত হওয়া। তো কনসেপ্ট হচ্ছে এরকম, দেখো, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, এ বিকে এখানে একটা বিন্দু সি বাইরে, এ বি রেখার বাইরে অবস্থিত হবে ডেফিনেটলি। এই সি বিন্দুটা, এই যে এই ডিস্টেন্স দ্যাট ইজ m1, ওকে, এবং এই ডিস্টেন্স এই বি থেকে সি দ্যাট ইজ m2, m1:m2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, এবং এখানে m1 গ্রেটার দেন m2। যদি m1 লেস দেন m2 হইতো, তাহলে এই জায়গায় সি বিন্দুটা এর পাশে পড়তো, সি বাই ইটসেলফ x, y দ্বারা ডিফাইন করলাম। ওকে, সো সি বিন্দুটা তখন এর পাশে পড়তো, তখন এই দূরত্ব হইতো m1, ঠিক আছে।
আর এখান থেকে এই দূরত্ব হইতো m2, এবং তুই বলিস m1 লেস দেন m2। তো তাহলে এখন বলো এই জায়গায় m1 লেস দেন m2 আর m1 গ্রেটার দেন m2 এটার মধ্যে অনেক কিছু পার্থক্য করে দেয়। m1 গ্রেটার দেন m2 হলে সি বিন্দু বি এর পাশে পড়বে, আর m1 লেস দেন m2 হলে তুমি নিজে দেখো দূরত্ব বোঝাচ্ছে, এই থেকে সি এর দূরত্ব, এই থেকে সি এর দূরত্ব 2 একক, আর এখানে বলো বি থেকে সি এর দূরত্ব 5 একক। তাহলে বি থেকে সি এর দূরত্ব 5 একক হইতে গেলে সেটা তো দূর হইতে হবে বি থেকে, আর এ থেকে 2 একক বলা মানে সেটা কাছে হইতে হবে। সো সেম ভাবে আর কি কথাগুলো রিলেট করা। সো এই দুটো কথা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো তো কমেন্ট দিয়ে, এই দুটো কথা যে m1 গ্রেটার দেন m2 অ্যান্ড m1 লেস দেন m2, এই কথাটা তোমরা কি বুঝতে পারছো কিনা একটু বলো তো, অপিনিয়ন দ্রুত একটু বলো। আচ্ছা, আসলে যে পড়েও যে বলে পড়ে না তাকে আল্লাহ বরকত দেয় না, ভালো ছিল লাইনটা। আচ্ছা ওকে, হ্যাঁ ক্লাসের স্লাইড ক্লাসের শেষে আমি দিয়ে দিব, ওকে ক্লাসের শেষে দিয়ে দিব। আচ্ছা, আর তোমাদের সাথে গল্প করলে দেখি তোমরা লাইভে থাকো, গল্প না করলে তোমরা হচ্ছে চলে যাও, একাংশ আছে এরকম, কতিপয় কিছু পাবলিক আছে। আচ্ছা, যাদের পড়াশোনা একটু থেকে 5-10 মিনিট করার পরে আর এনার্জি থাকে না, আর ইচ্ছে করে না পড়াশোনা করতে। ওকে গুড, ওকে এবার তাহলে দেখো, এবার হিসাবে আসি। এখন যে কাহিনী হোক না কেন, যে কাহিনী হোক না কেন তুমি মনে রাখবা কী হবে সূত্র সেটা বলে দিই। এক্স জাস্ট আগের সূত্রটাই মাঝখানে বিয়োগ, আগের সূত্রটাই মাঝখানে বিয়োগ, অন্তর্বিভক্তি যে সূত্রটা লিখছো মাঝখানে বিয়োগ। আর তাহলে অঙ্ক করবো কীভাবে সেটাও দেখা দিচ্ছি, হিসাব টেকনিক, কারণ এই বহির্বিভক্তি ক্ষেত্রে অনেক গ্যাঞ্জাম লাগে। দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তোমাকে কোয়েশ্চেন দিলাম এ বিন্দু, ওকে 1 3, বি বিন্দু 4 আর হচ্ছে -2, আর m1 দিলাম এখানে 3 আর m2 দিলাম হচ্ছে 1। সো বুঝতেই পারছো m1 m2 থেকে বড়, তার মানে এই সি বিন্দুটা এখানে পড়বে, হোয়ারেজ এটা আমাদের কোনো ফ্যাক্টর না। সো তুমি কি কাজ করবা, তুমি হচ্ছে কোয়েশ্চেনের সিকোয়েন্স অনুযায়ী, তুমি কোয়েশ্চেনের সিকোয়েন্স অনুযায়ী এ বিন্দু প্রথমটা x1 y1 হিসেবে মাথায় সেট করে ফেলবা, বি বিন্দু দ্বিতীয়টা x2 y2 হিসেবে মাথায় সেট করে ফেলবা, অনুপাত 3:1 এই হিসেবে মাথায় সেট করে ফেলবা, তাহলে তো তোমার কিছু লাগে না। তো তোমার এখানে x ইকুয়াল টু হবে এই যে অনুপাত 3:1, দ্যাট ইজ 3 - 1, তাহলে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, তাই না? তো x এর ক্ষেত্রে তো x1 x2 নিয়ে কথাবার্তা, তাহলে 3 হচ্ছে m1, প্রথমটা m1 ধরছো, তার সাথে x2 যাবে 3 4 12 সূত্রের মাইনাস, m2 হচ্ছে y1 আর তার সাথে x1 যাবে 1 × 1, কথা একটু জানাইও। আচ্ছা, অ্যান্ড y ইকুয়াল টু সেম লজিক 3 - 1, ঠিক আছে 3 - 1, এবং 3 সাথে যাবে এখন -2, -1 এর সাথে যাবে 3, ওকে তাহলে এখানে x, y এত কম এত, তাই তোমার আর এই যে রেশিও নিয়ে প্যাচ খেতে হবে না, কারণ এটা অনেকের প্যাচ লাগে আমি জানি। ওকে, তো সেই প্যাচটা থেকে বের হওয়ার জন্য কোশ্চেনে যে সিকোয়েন্স দিবে সেই হিসেবে তুমি ছোটো ছোটো করে x1 y1 x2 y2 m1 m2 লিখে ফেলবা, ধুম করে সূত্র যেটা আছে সেটা অ্যাপ্লাই করে দিবা। বহিস্থভাবে বিভক্তি করার ক্ষেত্রে সূত্র কি বলো, মাঝখানে মাইনাস, অন্তস্থভাবে কেসে মাঝখানে প্লাস, হিসাব ঠিক আছে। আর এটা হচ্ছে প্রমাণ যদি দেখতে চাও মেইন বইটা একটু চেক করো, মেইন বইয়ের ক্ষেত্রে প্রমাণ দেওয়া আছে ডিটেলসে। আচ্ছা গুড, এই যে হ্যাঁ 11/2 আর -9/2, গুড। গ্রেটার দেন লেস দেন কাজটা হচ্ছে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি তুমি কোন জায়গায় বিন্দুটা বের করতেছো, জিনিস বোঝার জন্য, আলাদা করে কোনো কাজ তেমন নাই। আচ্ছা ওকে, না বহিস্থভাবে মানে বিভক্ত করার কথা বললে তখন এই অন্তর্বিভক্তি কেস দিলে নাম্বার দিবে না টিচারে। ঠিক আছে গুড, ওকে। তো এবার দেখো এই যে বহিস্থভাবে বিভক্তি করার অঙ্ক দিলাম, তো তোমাকে আমি এখন একটা অঙ্ক দিই, ডু ইট ইয়োর সেলফ কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ এ বিন্দু পি বিন্দু, ওকে -3 - 1, কিউ বিন্দু 7 2, পি কিউ রেখাকে সি বিন্দুটি
হ্যাঁ, সি বিন্দুটি 1:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা আমাকে অ্যান্সারটা দাও তো দেখি। 1:3, এটা কিন্তু 1 মানে কিন্তু এখানে M1ই হবে, রেশিও কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে এই সি বিন্দুটা পি এর দিকে পড়বে, এই হচ্ছে বেসিক। এই ক্ষেত্রে তুমি যদি ফিগার কাহিনী আছে, হ্যাঁ গ্যান্ডামটা কোন জায়গায় হয় অ্যান্সার, তুমি যদি ফিগার এটা আঁকো যে পি বিন্দু এখানে দিলা, কিউ বিন্দু এখানে দিলা, আর সি বিন্দু এখানে দিলা, এটা যদি করো তার ফিগার তো ভুল। এবার বুঝছো M1 এবং M2 রেশিওর ব্যাপারটা কোন জায়গায় লাগে, অনেকেই এটা ভুল করে পরীক্ষা হলে। আমরা তো খাতা দেখি, আমরা মানে তখন কেটে দিই, টিচারও কেটে দেয়, কারণ সি বিন্দু এখানে পড়বে। আমি কি বেসিক বুঝাইছিলাম যে এখানে যেহেতু M1 ছোট, তাহলে পি থেকে সি এর দূরত্ব, এত বড় দূরত্বকে তুমি 1 বলতেছো, আর কিউ থেকে সি এর এত ছোট দূরত্বকে 3 বলতেছো। তোমার মাথা ঠিক আছে বলো? আচ্ছা, তো আমি আশাবাদী তোমাকে বেসিকটা বুঝাতে পারছি। কেন? যে পি কিউ, এখানে কিন্তু সি পি এর দিকে পড়বে। এই হলো গ্রেটার দেন এবং লেস দেনের কাহিনী। ম্যাক্সিমাম এটা না বুঝা কইটা গেছো। সো যারা কইটা যাও না বুঝে, তারা পরীক্ষা হলো না বুঝে তোমার খাতা কাইটা দেয়, তুমি তখনও বুঝো না যে আমি তো অঙ্ক কইরা আইছি, অ্যান্সার তো মিলছে, নাম্বার কাটছে কেন, এসব কারণে। ওকে, আচ্ছা রেহান আহমেদ ওয়েলকাম, ঠিক আছে। হ্যাঁ, সে ডিরেক্ট দিও না। নোমান খানরে তোমরা একটু মেনশন দিও, নোমান খান খুব আফসোস করতেছে, সে সাদিয়া নামে একজনকে মেনশন দিয়ে বলতেছে আমাকে কেন তুমি মেনশন দাও নাই। ফাইজলামির তো একটা লিমিট থাকে, লেমগিরির একটা ইয়া থাকে, বলাবেন এত ছেস্ট্রামি কেন করে কমেন্ট বক্সে আইসা। অ্যান্ড নেক্সট থেকে আমার লাইভে এসে কখনো ভুংচুং করবো না, এরকম লাইভের মাঝখানে কেউ কাউরে বলবো না যে আমার কেন মেনশন দাও নাই। তোমার মেনশন দিবে কেন? তুমি নিজে লাইভে আসবা, ক্লাস করতে আসবা, ফাইজলামি করতেছে দাঁড়ায় দাঁড়ায় ক্লাসের মধ্যে ঢুকে। এগুলো যদি অনলাইনে থাপড়ানো যেত একটা কথা ছিল, তখন ভালো হতো। আচ্ছা ওকে, ঠিক আছে। হ্যাঁ, স্ট্রেট লাইন খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো ভেজাল নাই, স্ট্রেট লাইন খুব সহজ হয়ে যাবে। স্ট্রেট লাইন যতগুলো যা যা পড়াই দিচ্ছি, এগুলো পড়াইলে বোর্ডে আসা সৃজনশীল এমসিকিউ সবই পারবো ইনশাল্লাহ, কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, এটা অনেকে অ্যান্সার দিচ্ছ, গুড, চমৎকার। -8 -5/2। এই মাঝখানে কেন এই যে ফ্রিজন পল সূর্য, তুমি কোত্থেকে আইছো এখন বলো? ফ্রিজন পল সূর্য, তুমি কোত্থেকে আইছো, কোন দুনিয়া থেকে আইছো? তুমি মাঝখানে কেন সি হওয়ার কথা বলতেছো বলো? মাঝখান থেকে লেকচারে আইসে মাঝখানে সি পাবা না কখনোই, লেকচার প্রথম থেকে আইসে বলবা, থাকবা। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, তারপর আসো আমরা তাহলে এই যে আশা করি তোমরা অঙ্কটা বুঝে করতে পারছো, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝে করতে পারছো। ওকে, আচ্ছা এটা ভালো একটা কমেন্ট ছিল, রেদওয়ান আহমেদ, মেনশন ইউরসেলফ, বি ইউরসেলফ। চমৎকার, ভালো লাগছে তোমার কমেন্টটা। আচ্ছা ওকে, ডাইলেকশন কেন? আচ্ছা, ডু ইট ইউরসেলফ, হ্যাঁ এটা সংক্ষিপ্ত ফর্ম, আজকে জেনে নাও। আচ্ছা হ্যাঁ, সজীব আহমেদ কমেন্ট পড়ি, আমি কমেন্ট পড়ি, নাম কম পড়ি, এটা একটা ব্যাপার। আচ্ছা, এই যে একটা আরেকটা এক্সাম্পল পাইলাম যে তাহসিন জামান রাফি, সে নিজেকে নিজে মেনশন দিয়ে বলতেছে ক্লাস কর। চমৎকার, হ্যাঁ আল্লাহ। ওকে, ডাই কেন লিখছেন, এটা ভালো ছিল।
ওকে, যাই হোক তোমাদের কমেন্ট না পড়াই আসি। দেখো দেখো তো পি কিউ আর হচ্ছে এদের আমাদের সি এর কেসটা আমরা এখানে দেখলাম। হ্যাঁ, এখন এখানে কিছু গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জামগুলো আমরা একটা একটা করে সলভ করি। ওকে, অনুপাতের কেসে দেখো হিসাবগুলো বুঝো একটু। কেস 1, এ বিন্দু দিল, বি বিন্দু দিল, হ্যাঁ, এবং এ বি এর কেসে সি এর কোঅর্ডিনেট বের করতে বললাম। আমি পয়েন্টগুলো দিয়ে দিই। এ এর পয়েন্ট -2 1, বি এর পয়েন্ট 7 9, আর সি এর পয়েন্ট লেট এক্স ওয়াই। তো কোয়েশ্চেন ইজ, তোমাকে বললো অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন যে এ বি ওকে ইকুয়াল টু 3BC হলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে একটু বলো তো কমেন্ট বক্সে M1:M2 কত দেখি, কার কার একটু দ্রুত অ্যান্সার দিতে পারো তাড়াতাড়ি। কত ইস্টু কত, কার কার একটু দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারো একটু দেখি। হ্যাঁ, আভি সিনহা, হ্যাঁ তোমার কমেন্টটা পড়ে ফেলছি, আমি ভালো আছি, তোমার কমেন্টটা পড়ে ফেলছি। আচ্ছা, শাহিনুর শ্যামলি এই মজা নিতেছে। আচ্ছা ওকে, হ্যাঁ একটু বলো সি বিন্দুর পয়েন্ট। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। অনুপাত 3:1, এই যারা 3:1 বলতেছো তারা নগদে ভুল করছো। হ্যাঁ, তোমরা প্রত্যেকের বাম হাত দিয়ে নিজের কানটা ধরে বসে থাকো তাড়াতাড়ি। ওকে, যারা 3:1 বলছো প্রত্যেকেই নিজের কান নিজে ধরো তাড়াতাড়ি, এখনই ধরবো না, নাহলে দাঁড় করে রাখবো। তাড়াতাড়ি নিজের কান নিজে ধরো, বসে আসো যেহেতু, বসে থেকে তার নিজের কান নিজে ধরো। আচ্ছা এবার দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম, ওকে কথাটা একটু মিলাও, যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব M1, তাই না? সি এর কোঅর্ডিনেট তুমি বের করতেছ, আর বি থেকে সি এর দূরত্ব M2, এ থেকে সি এর দূরত্ব দ্যাট ইজ M1, এবং বি থেকে সি এর দূরত্ব M2, এবং এটাই হচ্ছে মূলত, যেহেতু তুমি সি এর কোঅর্ডিনেট বের করতেছ, সি এর পয়েন্টটা দুই জায়গায় থাকতে হবে, অনুপাতের দুইটা কেসে থাকতে হবে। এই যে দেখো, এই যে এ থেকে সি এর দূরত্ব M1, বি থেকে সি এর দূরত্ব M2, তাই না? ইট মিনস এই যে AC ইজ টু BC, M1 ইজ টু M2, এই কথাটা আমি অনেকবার বলেছিলাম, তাই না? এই যে এই জিনিসটা নিয়ে তো M1 এবং M2 কয়েকবার, মানে প্রত্যেকটা জিনিসের সাথে এটাই নোটেড করা হয়েছিল। এখন হিসাব দেখো, এখানে AB ইকুয়াল টু 3BC বলেছে, যেখান থেকে তুমি AB/BC সমান 3/1 হয়, তাহলে তুমি বের করবা সি এর কোঅর্ডিনেট, যেখানে তোমার লাগবে AC ইজ টু BC, দ্যাট ইজ M1 ইজ টু M2, তাই না? M1 ইজ টু M2। তাহলে এখন বলো AB/BC 3/1, তো এই যে 3/1, তাহলে 3:1 তো এখানে হবে না, কারণ এখানে তোমার তো উপরে AC নাই, তোমার তো AC লাগবে। তো AC কেমনে পাবা বলো? এই A এর সাথে AB এর সাথে তুমি যদি BC যোগ করো, AB এর সাথে BC যোগ করলে AC চলে আসবে, তাই না? AB এর সাথে BC যোগ করলে AC চলে আসবে। সো নিচেরটাকে উপরে যোজন করতে হবে, AB এর সাথে নিচে দেখো BC আছে, উপরে যোজন করতে হবে। সো চলো, AB প্লাস BC, এই হচ্ছে বেসিক। হ্যাঁ, বেসিকগুলো একটু মানে দেখা, একদম দেখে রাখবা, ফিল করে রাখতে হবে, নাইলে কী পড়ার বলো, সব জায়গায় তো অঙ্ক করো। এখন আমার ক্লাসে যদি স্পেশাল দু একটা জিনিস না বুঝে রাখতে পারো বা না ফিল দিতে পারি, আমার আর ক্লাস করানোর কী দরকার কও? 4:1, তাই না? এত বছর অঙ্ক করাচ্ছি, এগুলো পোলাপয়েন্ট বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে। এখন কিছু একটা স্পেশাল ব্যাপার তো আমাদের ক্লাসগুলোতে আছে, সো ক্লাস তো এটা ইনশাল্লাহ ক্লাস করে বুঝবা। আমি আশা করি তুমি কথাটা বুঝতে পারছি বা বুঝতে পারছো। তুমি আশা করি এই কথা নিয়ে আর কোনো ভুল হবে না, বাট একটু পরে আবার অঙ্ক দিব, সেটা তোমার ভুল হবে, শিওর থাকো। আচ্ছা, সেটা আর ভুল যাতে না হয় এর জন্য সেভাবে বুঝে অ্যান্সার দিবা। দেখো AC ইজ টু BC 4:1 আসছে, তাহলে এই হচ্ছে মূল কথা, এবং এখান থেকে আমরা x এর মান বের করবো এবং y এর মান বের করবো। সুতরাং x ইকুয়াল টু যে 4 - 1, তাই না? এবং
m1 এর মান 4, m2 এর মান 1। তাহলে এটা বলো এটা হচ্ছে কি x1 y1, এভাবে তো চিন্তা করতে বলছিলাম। a বিন্দু x2 y2, b বিন্দু যেহেতু a b বলছে। হ্যাঁ, তো এই যে m1 4 এর সাথে 7, 4 × 7 মাইনাস m2 হচ্ছে 1, 1 এর সাথে এই যে m2 x1, x1 এর মান -2, 1 × -2 ভ্যালু আসবে এখানে। দেন 4 - 1, 4 এর সাথে এখানে 9 মাইনাস 1 এর সাথে m2 এর সাথে m2 x1, 1 এর সাথে -2। তাহলে হিসাব দেখো। অনেকে আমাকে বলতেছে ভাই এটাও একটু করে দেন, যোগ বিয়োগ ভালো লাগতেছে না, মানে করতে ইচ্ছা করতেছে না, অলসতা লাগতেছে, একটু করে দেন। মানে এদেরকে কী করা যায়? আমি কমেন্ট দেখছিলাম আগের অঙ্কের মধ্যে যে আমি পুরোটা করে দিছি, সে একটু যোগ বিয়োগ করবে, এটা তার করতে ইচ্ছে করতেছে না। এই অলস প্রকৃতির এই ছেলে মেয়েগুলারে ছবি তুলে উৎসব মানে ইয়ে করা দরকার, যে জাতীয় পত্রিকাগুলোতে দেওয়া দরকার যে আমাদের এই জেনারেশনের বিশিষ্ট অলস ব্যক্তিবর্গ প্রত্যেক দিন এক একজনের ছবি বের হবে, মানে একজনের ছবির লিস্ট বের হবে, এরকম ফুল পাতা জুড়ে ছোটো ছোটো করে ফটোগ্রাফ যাবে এই বছরের বিশিষ্ট অলস ব্যক্তিবর্গ। হ্যাঁ, জনগণ সবাই দেখবে তাদেরকে, তাই না? এটা ছাড়া কী করা যায়? আচ্ছা ওকে, চল একটা অ্যান্সারটা দাও আমাকে দ্রুত। অ্যান্ড এই জন্য বাকিরা যারা নেক্সটে ক্লাস করবা, হ্যাঁ, যারা এরকম বলবো ভাই এইটুকু করে দেন, আমি তাদেরটা ছবি রেখে দিব। আচ্ছা ওকে, হ্যাঁ, ভুল থেকে শিখবা, গুড। আস্তে আস্তে এটা শিখে এখন কথা হচ্ছে তোমাদের যে ভুলটা আমি নিজে বলে দিব, একটু মজা করে বলে দিব, সেটা তোমার আর ভুল হবে না, মনে রাখবে। এখন এই কমেন্টটা যে করছো নাম আরবিতে লেখা, এখন সে আরবিক দেশের থেকে আসছে না কোন জায়গা থেকে আসছে আই ডোন্ট নো, বাট নাম আরবিতে কেন বলো? নামটা আমি পড়তে পারতেছি না, দুঃখিত। আচ্ছা ওকে, কারো কমেন্ট পড়লে এইচএসসিতে A+ পাওয়া যাবে না। আচ্ছা ওকে, এখানে এই যে আমি তখন 1:3:1 লিখছি, কয়েকজন বলতেছে আমারটা ঠিক হয়েছে। হ্যাঁ, পরে তাদের আর কোনো কমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপরে দেখতেছি। আচ্ছা ওকে, হ্যাঁ, এখানে 3BC লেখা ছিল, তো আমাদের অনুপাত 4:1, তো অ্যান্সারটা আশা করি চলে আসছে, তাই না? ওকে ওকে, পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার পরের পয়েন্টে যাচ্ছি। তোমরা এটা বুঝতে পারছো কিনা একটা বলো, অঙ্কটা এই কনসেপ্টটা বুঝে গেছে কিনা সবার কাছে, একটু দ্রুত কমেন্টে অ্যান্সার দাও। এই কথাটা, হ্যাঁ, এটা শুরু দাঁড়ালাম, এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো দ্রুত। এই অঙ্কটা সবাই বুঝছো কিনা, যে এই কনসেপ্টটা আমরা কেস 1 যেটা বললাম সেটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো ফার্স্ট। কেস 1 সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। অনুপাত বের করা বুঝলা না যারা এখনো, তাদের জন্য আরেকটা অঙ্ক আছে, আর কয়েকটা অঙ্ক আছে, ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা জাহিদ হাসান, তোমার কমেন্টটা পড়লাম, এতদিন নাকি তোমার কমেন্ট আমি পড়ি নাই। ওকে দেখো, আসি আমরা এবার। আচ্ছা আচ্ছা ওকে, তবে এখানে ফ্যাক্ট হচ্ছে, ধরা যায় একটা কমেন্ট করলা তুমি, হ্যাঁ, তোমার কমেন্ট যদি তোমার নাম ধরে পড়া হয় তুমি অনেক খুশি হয়, এটা আমি জানি। আমি নিজেও যখন অন্য কোনো কোথাও কমেন্ট করি, আমি চিন্তা করে দেখি, একটু ওয়েট করি যে আমার কমেন্টটা পড়ে কি না। তো যখন পড়ে তখন ভালো লাগে, যখন পড়ে না তখন বলি যে যাক পড়ে নাই আর কি, আমার কাছে আমি যাই। তো আমি বুঝি যে আসলে তোমাদের ইমোশনসগুলো, যে আসলে কমেন্ট পড়লে ভালো লাগে, কিন্তু আমাদের তো ক্লাসটা করাইতে হবে, তাই না? অনেক কমেন্ট এখানে আসে, সবার নাম ধরে ধরে কমেন্ট পড়তে গেলে দেখা যাবে ক্লাস আর করানো হচ্ছে না, তখন তোমরাই বলবা যে কী করাচ্ছে, কী একটা অবস্থা।
তাই না? সো এটা একটু বোঝার ট্রাই করো। ভরকেন্দ্রের জন্য বসে আসি। ভরকেন্দ্র খুব সহজ করে পড়াই দিবে যে আমাদের ভরকেন্দ্র অলমোস্ট শেষের দিকে, মানে ভরকেন্দ্রের কাছাকাছি দূরত্বে চলে আসছি। আচ্ছা, আমি খুবই দুঃখিত, প্রয়াস ওকে, আমরা এবার চলে আসি। না আসলে কি হয়েছে, আমাদের পেইড কোর্সে ফার্স্ট পেপারের একটা কোর্স ব্যাচ প্রয়াসে আজকে একটু ক্লাস ছিল এখন 10টায়। আমি ওদের একটা এক্সাম নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি কমপ্লিটলি ভুলে গেছিলাম। এখন হচ্ছে 10:45 এসে একজনে কমেন্ট দেখে আমার মনে পড়লো যে এই অবস্থা। ওদের গ্রুপে একটা পোস্ট করে দিলাম যে হচ্ছে আজকের এক্সামের পরিবর্তে, ক্লাসের পরিবর্তে কালকে একটা বোনাস এক্সাম দাও, একটা এক্সাম নিব। তো এটা দেখে অনেকেই হচ্ছে নস্টালজিক হয়ে যাবে যে ক্লাস নেওয়া হয়তো ভালো ছিল বা সেই পরীক্ষা তো তোমরা দিতে চাও না। আচ্ছা স্যার দেখো, আসি আমরা এবার সেকেন্ড কেসে আসি। দেখো কেস 2। সো সেকেন্ড যে কেসটা এখানে আলোচনার পর্বে, কেস 2 দেখো। ওকে, এ বিন্দু বি বিন্দু তাদেরকে এখানে সি বিন্দুটা বহিস্থভাবে বিভক্ত করে। তো কোয়েশ্চেন ইজ, এ বিন্দুর কোঅর্ডিনেট দেখো 7 1, বি এর কোঅর্ডিনেট 5 3। কোয়েশ্চেন ইজ AC ইকুয়াল টু 2BC হলে সি এর কোঅর্ডিনেট নির্ণয় করো। ওকে, তো এটা আমরা কিভাবে করব দেখো। এটা করার জন্য ওয়ে কি অনুপাত কিন্তু লাগবে কি এখানে AC/BC। এটা তো বুঝতে পারছো কত ইস টু কত অনুপাত কিন্তু লাগবে তোমার এটা AC/BC, হ্যাঁ না? তো এবার দেখো এখানে AC বাই, আচ্ছা AC বাই হচ্ছে এখানে BC না, AC ইকুয়াল টু 2AB এই শর্তে। ওকে, সো অনুপাত লাগবে AC/BC। সো এবার দেখো এখানে AC বাই AB সমান 2/1। 2 না দিয়ে আমরা এখানে আরেকটা সংখ্যা দিই, 3 দিই। এখন বলো AC/BC লাগবে, তাহলে এখানে নিচে আছে AB, ABর জায়গায় লাগবে BC। সেটা কেমনে পাবা? AC থেকে যদি AB বাদ দাও তাহলে BC আসবে, তাই না? AC থেকে তুমি যদি AB বাদ দিয়ে দাও, তাই না, AB বাদ দিয়ে দাও এইটুকু, তাহলে এইটুকু থাকবে যেটা লাগবে তোমার, BC লাগবে। তাহলে নিচে বিয়োজন করতে হবে 3/3 - 1, ঠিক আছে? তাহলে এখন বলো AC বাই BC 3/2, AC/BC সমান 3/2।
তারপর বাকিটা হোমওয়ার্ক, বাকিটুকু হোমওয়ার্ক। আচ্ছা ওকে, কেস 2 এর পর কেস 3, বা এই যে এক্স এর মান বের করা, এই যে সি এর কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, সেটা বের করাটা হোমওয়ার্ক হিসেবে বাসায় করবা। আচ্ছা ওকে, কেস 3, কেস 3টা তোমাদেরকে আমি এখন দিব, তুমি একটু আমাকে করে দিবা এখনই। ওকে, তুমি একটু আমাকে করে দিবা যে একই ডাটা একই উদ্দীপক, ওকে, একই ডাটা একই উদ্দীপক। আচ্ছা দ্যাট ইজ, সেটা হচ্ছে 7ab ইকুয়াল টু 5bc হলে সি এর কোঅর্ডিনেট বের করো। এটা বলো তো কমেন্ট বক্সে, এই যে এখানে অনুপাত কত হবে এখানে এটা দেখে জানাও। 7ab ইকুয়াল টু 5bc হলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা হাসির প্রশংসা করতেছো, ধন্যবাদ। ওকে শাহিনুর শ্যামলী, তোমাদের ওই যে গেট টুগেদারের ফটোগুলো অলরেডি ড্রাইভে দেওয়া ছিল তখনই, এখন ওইখানে আছে। ওকে হ্যাঁ একটু দেখো এই অঙ্কটা কেস 3-তে অনুপাত কত আসবে বলো। আচ্ছা ওকে, হ্যাঁ তোমরা পরবর্তী ক্লাসগুলো করার সময় অবশ্যই মোবাইলে চার্জ দিয়ে রাখবা আগে থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 12:7, ওকে গুড, যাক চমৎকার। অনেকে 12:5 দিচ্ছে, অনেকে 12:7 দিচ্ছে, আমি একটু করে দিই তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে। দেখো তাহলে ab বাই বিসি 5/7, এখন এবির জায়গায় এসি লাগবে, তাহলে এবির সাথে বিসি যোগ করতে হবে, অর্থাৎ উপরে যোজন করতে হবে যে এবি প্লাস বিসি ডিভাইডেড বাই বিসি 5 প্লাস 7 ডিভাইডেড বাই 7, তো এবি প্লাস বিসি এসি বাই বিসি 7 + 12/7, তাহলে অনুপাত হচ্ছে 12:7। যারা 12:5 বলছো তারা ভুল করছো, ঠিক আছে? 12:5 যারা বলছো তারা ভুল করছো, তারা একটু দেখে নাও, 12:7 হবে অ্যান্সার, কারণ AC/BC লাগবে। 12:5 যারা বলছো তারা ভুল করছো। আর বাকিটুকু এই যে এক্সি এর মান বের করার জন্য বাকিটুকু তো কমন নিয়ম, সেটা তুমি এমনিই পারবা। হ্যাঁ সেটা তুমি এমনিই পারবা, বাকিটুকু সি এর মানের জন্য এটা কমন নিয়ম। ওকে তাই না? আচ্ছা গুড। ওকে এবার দেখো, এখানে বহিস্থভাবে বিভক্ত করার এই কথাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট, এগুলো নিয়ে কোনো জ্ঞানজাম নাই। এখন আমরা ভর কেন্দ্রের পার্টে যাব। ভর কেন্দ্র দেখো, সমত্রিখণ্ডক, এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো না। দেখি ত্রিভুজের মধ্যমাদ্বয় যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমাদ্বয় যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্রের স্থানাঙ্ককে এখানে আমরা জি দ্বারা ডিফাইন করলাম, বা জি দ্বারা ডিফাইন করা হয়। এই যে এডি যদি একটা মধ্যমা হয়, এই দূরত্ব 2, এই দূরত্ব 1, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, প্রথম ডাটা। ঠিক আছে, ধরো জি এর স্থানাঙ্ক x, y, তাহলে x = হবে
1/3 of x1 plus x2 plus x3 and y equal to হবে y1 plus y2 plus y3 ওকে। তো এই হয়ে যাচ্ছে এখানকার কথাবার্তা ভরকেন্দ্রের বেসিক, যে ভরকেন্দ্র মধ্যমাকেও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর ভরকেন্দ্র নির্ণয় করবা কীভাবে শীর্ষ থেকে, সেটা সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? এটা আমরা জানি সবাই। এখন এখানে নোট 1, ভরকেন্দ্র x অক্ষে উপর অবস্থিত হলে y equal to 0। x অক্ষের উপর y এর মান কত বস? 0। সো y মানে হচ্ছে এখানে এই যে এই রাশিটা 1/3 of y1 plus y2 plus y3 equal to 0 বা y1 plus y2 plus y3 equal to 0। এটা একটা শর্ত, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নোট 2, ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে কিসের মান শূন্য হবে বলো? x এর মান শূন্য হবে। তো x এর মান যদি শূন্য হয় হলে x equal to 0, তার মানে 1/3 of x1 plus x2 plus x3 equal to 0। তাহলে 1/3 তো শূন্যের জন্য বাদ হয়ে যাবে, তাহলে x1 plus x2 plus x3 equal to 0। কথা গোছানোভাবে বুঝছি বলো? ওকে ওকে কিনা কমেন্টে ওকে লেখো, ওকে আর নট ওকে বলো দেখি যারা আসো। আচ্ছা হ্যাঁ, মানে একটু অনেকগুলো জিনিস একসাথে লিখে দিলাম আর কি। ওকে সমান ওবায়দুল কাদের, এই এত ট্যালেন্ট কেন এরা? হ্যাঁ, সৌরাজ শাহাদাত, মানে এসএস মানে হচ্ছে স্ক্রিনশট না, এসএস মানে হচ্ছে আজকে থেকে সৌরাজ শাহাদাত, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা তো ভরকেন্দ্রের কেসটা হচ্ছে এটা, আর নোট 1 অ্যান্ড নোট 2 এই দুটো ইনফো আমরা এমসিকিউর জন্য বললাম, ঠিক আছে? নোট 1 অ্যান্ড নোট 2 এমসিকিউর জন্য বললাম, এমসিকিউতে এই ইনফো দুটো আসে লাগে। আচ্ছা ওকে, এবার দেখো আসো একটা অঙ্ক করে জনগণ, চলো। এ বিন্দু এ t1 স্কোয়ার 2a t1, বি বিন্দু এ t2 স্কোয়ার, এটা বহুল ব্যবহৃত একটা অঙ্ক, t2, সি বিন্দু এ t3 স্কোয়ার 2a t3। তো কোশ্চেন ইজ ভরকেন্দ্র অক্ষদ্বয়ের উপর হবার শর্ত নির্ণয় করো। কোশ্চেন অ্যান্সার করতে হবে এখন। একটু আগে শিখছিলাম আমরা এটা, তাই না? একটু আগে শিখছিলাম, ঠিক কি না?
অ্যান্সার এক্স অক্ষের উপর, অক্ষদের মানে দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের উপর লিখবো এভাবে যে ধরি ভরকেন্দ্র এক্স কমা ওয়াই। হ্যাঁ লিখতে হবে তো, দেখো ধরি অক্ষ ওয়াই, সো এক্স অক্ষের উপর অবস্থিত হলে y equal to 0। ছবিগুলো লেকচার স্লাইড আমরা আকারে দিব, এই যে আগের স্লাইড, এটা এদের কিন্তু লেকচার কন্টেন্ট তুমি আমার লাইভের ক্যাপশনে পেয়ে যাবা, পিডিএফ কন্টেন্ট যা যা পড়াইছি না এগুলো আমার লেখা নোটসটাই পিডিএফ আকারে পেয়ে যাবা। আচ্ছা ওকে, দেখো তো এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মান 0, দেন ওয়াই এর মান 0 মানে এই যে y1 প্লাস y2 প্লাস y3 এদের যোগফল 0 হবে, তাই না? দেখো এক লাইনে শেষ করি, বা এই যে এটা শেষ অঙ্ক, দেখো 2a t1 2a t2 3 সমান 0, ঠিক আছে? 1/3 0 জনে বাদ হয়ে যাবে, তাহলে 2a কমন গেলে t1 প্লাস t2 প্লাস t3 সমান 0। ওকে, তাহলে এখন বলো 2a 0 জন্য বাদ হয়ে যাবে, t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। y অক্ষেরটা y অক্ষের উপর অবস্থিত হলে x ইকুয়াল টু 0, বা দিয়ে যেটুকু আসবে সেটা হোমওয়ার্ক। দেখো সব ক্লিয়ার বলো? শেষ, আমাদের আজকের লেকচার কন্টেন্ট শেষ। আমি কিছু হোমওয়ার্ক দিব মেইন বই থেকে, সেগুলো স্ক্রিনশট রাখবো এখানে, সেটা তোমরা বাসায় করবা। এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মান 0, সো ওয়াই মানে কি y1 প্লাস y2 প্লাস y3, আচ্ছা এটা স্কোয়ার না, y2 প্লাস y3। সবাই লেকচারটা বুঝছো কিনা একটু বলো? 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, বাট 1.5 ঘন্টায় এত সময় হয়ে গেছে, এটা কি মনে হয়েছে আসলে? লাস্টে একটু ক্ষুধা লাগছে, কষ্ট হয়েছে অনেকের, বুঝতে পারতেছি। দেখো আমি হোমওয়ার্ক দিই। মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই যে কোয়েশ্চেন আছে পাশে উত্তর আছে, মিলাবা। 1 নম্বর কোয়েশ্চেন হোমওয়ার্ক, একদম বেসিক কোয়েশ্চেন। 2-এর 1 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, উত্তর দেওয়া আছে। হোমওয়ার্ক সমত্রিখণ্ডক নেক্সট ক্লাসে করাবো, ওকে? হোমওয়ার্ক স্লাইড লেকচার স্লাইডে থাকবে, লেকচার ক্লাস কন্টেন্ট আমি একটু পরে দিব গ্রুপে। চার নম্বর হোমওয়ার্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা সামান্তরিকের অঙ্কটা আমি নেক্সট দিন করাবো, এখানে শুধু 4 নম্বরটাই দিচ্ছি। আটের 1 এটা কিন্তু এসইও স্যারের বই থেকে, হ্যাঁ
দেখো এত এবং এত সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে, আর ছেদবিন্দুর ভুজ মানে হচ্ছে এক্স এর মান আর কি। এটা হোমওয়ার্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুই নম্বর, ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক, যেটা একটু আগে করাইছি। আচ্ছা, সুমায়ন জাহান অপি, থ্যাংক ইউ লাইভে থাকার জন্যে। আচ্ছা, ওকে, নয় দুইতে শেষ, 9-3 হোমওয়ার্ক। ওকে, লাইভে করবো, লাইভে ক্লাস ইম্পর্টেন্ট। বেশি দিন নাই, বেশি দিন নাই, আসলে বেশি দিন নাই, বিশ্বাস করো। বলে যে না বিশ্বাস করবো না, আমি তো দেখতেছি অনেক অঙ্ক দিয়েছেন হোমওয়ার্ক, এগুলো কয় বছর ধরে করুম বলো। আচ্ছা, এটা হচ্ছে স্লাইড 3। আচ্ছা ওকে, সো এই স্লাইডগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব একটু পরে। হ্যাঁ, একটু পরেই পিডিএফ দিয়ে দিব। তো সেই পিডিএফ কন্টেন্ট দেখে তুমি কি করতে পারো বলো, যে হোমওয়ার্কগুলো করতে পারবো। ওকে, পিডিএফ কন্টেন্ট থেকে হোমওয়ার্কগুলো করতে পারবা। এভাবে হচ্ছে আমি গুছিয়ে, ঠিক আছে, ক্লাসের শেষে তোমাদের এখানে অ্যাড করে দিব। বুঝছো কথাটা বলো? তো তোমাদের নেক্সট ক্লাসে হয়তো এক সপ্তাহ পর, সপ্তাহে একটা করে আমার ক্লাস পাবা ইনশাল্লাহ এখন। হ্যাঁ, কারণ এর বাইরের সময় যাওয়াটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য পেড কোর্সগুলো, ম্যাথেটার্সের যে পেড কোর্সগুলো, ওগুলোতে প্রেশার যাচ্ছে। সো একটা করে তো মাস্ট ক্লাস পাবা। সো এবং ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যতটুকু সম্ভব হয়। সো ভালো করে পড়ো, আরেকটা ক্লাসও অ্যারেঞ্জ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বাট করো, হ্যাঁ, যা যা দিলাম এগুলো ভালো মতো করো। আচ্ছা, আমরা যা যা করাইছি এগুলা কিন্তু হচ্ছে আছে, মানে যা যা অঙ্কগুলো করাইছি সেগুলা আসলে তোমাদেরকে মার্ক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ম্যাথ কমন থাকে। তারপর শুনুন, এসিএম স্যারের বইটা এখানে আছে। আমি আজকে মানে একটা এই সরলরেখা অধ্যায়টা রিসেন্টলি কেতাব স্যারের বই থেকে একটা ব্যাচে শেষ করছিলাম, আবার রূপন্তী প্রকাশনী থেকে করেছিলাম। তো একই বই থেকে বারবার করতে বোর লাগে, এই জন্য এসিএম স্যার তোমাদের জন্য মানে চুজ করলাম। আর বোর্ডে আসা কোয়েশ্চেন্সগুলো সব কিছুই সেম থাকে সবগুলো রাইটের বইতে, তো এই জন্য বেশি সমস্যা নেই। ওকে, আচ্ছা, হ্যাঁ, কেতাব স্যারের বই ভালো। রুবিনা নাসনিন, হ্যাঁ, কেতাব স্যারের বই ভালো, অবশ্যই সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এইগুলো এই লেকচার স্লাইড তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।